সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চাকরি হারানো গ্রুপ সি কর্মীরা। গত বৃহস্পতিবার গ্রুপ সি এর 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করলো চাকরি হারানো কিছু কর্মী। এই সপ্তাহেই সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গ্রুপ সি, যেখানে ওএমআর সিট নিয়ে কিন্তু একাধিক অভিযোগ, যেখানে ওএমআর সিটে কিন্তু গাফিলতির অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করে সেই অভিযোগের ভিত্তিতে 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আর সেই রায়কেই চ্যালেঞ্জ করে কিন্তু ডিভিশন বেঞ্চ, অর্থাৎ সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে গ্রুপ সির যে কর্মীদের চাকরি হারিয়েছে তাদের অনেকাংশেই কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছেন। আবার অনেক জনের নাম থাকলেও তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এই এখনো পর্যন্ত 57 জনের নাম এমন রয়েছে সেই অর্থাৎ এই মুহূর্তে গ্রুপ সিতেও কিন্তু ওএমআর গাফিলতির ঘটনা ঘটেছে এবং যা নিয়ে 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গাঙ্গুলি। অর্থাৎ এই নিয়েই কিন্তু আবার ডিভিশন বেঞ্চে তারা গিয়েওছেন চাকরি বাঁচানোর স্বার্থে, এবং এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি গৌতম পাল। আমি গৌতমদার কাছে যাব। গৌতম দা, গ্রুপ সিতে যে 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি, তারাও কিন্তু তাদের চাকরি বাঁচানোর স্বার্থে কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছেন। তাদের চাকরি কি বাঁচবে কি না, কি মনে হয়? দেখো লদম, তোমাকে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে যে যারা চাকরি করছিলেন এবং তারা দুর্নীতির সাথে অর্থাৎ চাকরি চুরি করে চাকরি পেয়েছেন, এই তথ্য কিন্তু তদন্তে উঠে আসে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু রায় দেন যে 842 জন তাদের চাকরি বাতিল করা হয়েছে। এবং সেই নির্দেশ অনুযায়ী, বিচারপতির নির্দেশ অনুযায়ী কিন্তু সমস্ত স্কুলগুলোতে অর্ডার চলে গেছে এবং আদেশনামাও চলে গেছে এবং তাদেরকে স্কুল থেকে যে চাকরি অবস্থায় গ্রুপ সি তাদের চাকরি বাতিল করা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছিলাম যে এসএসসি যেটা আপার প্রাইমারি, সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে যাদের চাকরি গিয়েছিল, দুর্নীতি নিয়ে চাকরি চলে গিয়েছিল, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারাও ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চ কিন্তু সেক্ষেত্রেও সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়ে সেটাকে কোনো রকম ইস্যু করেননি, সেই রায়কেই তারা বহাল রেখেছিলেন, ফলে তাদের চাকরি গিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে একজন কর্মচারী তার চাকরি চলে গেল, সেক্ষেত্রে সে কিন্তু মামলা দায়ের করতেই পারে। যেহেতু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি গঙ্গোপাধ্যায় এই রায় দিয়েছেন, তার সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার এই 842 জন যারা গ্রুপ সি কর্মী তারা ডিভিশন বেঞ্চে গেছেন, ডিভিশন বেঞ্চে তারা আপিল করছেন। এবার বিষয়টা হচ্ছে ডিভিশন বেঞ্চে এই তদন্তের বিষয়টা নিয়ে তারা পুরো সমস্ত নথিপত্র তারা ঘেঁটে দেখবেন এবং ঘেঁটে দেখে তারা সিদ্ধান্ত নেবেন, সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু আদালতে যাওয়ার অপশানটা, অর্থাৎ আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টা কিন্তু যে কোনো নাগরিকেরই থাকে। সেই হিসাবে শিক্ষকরা যারা গ্রুপ সি যারা চাকরি করছিলেন, যারা চাকরি চলে গেছে, তারা অবশ্যই কোর্টে যেতে পারেন, কোর্টে যে যাওয়ার তাদের অধিকার আছে। কিন্তু তাই বলে যে এই নয় যে এই সমস্ত গ্রুপ সি চাকরিদের
কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেবে যে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এই রায় দেবে এর কিন্তু নিশ্চয়তা নেই। কেননা আমরা বিগত দিনেও দেখেছি যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, যে আদেশনামা, যে নির্দেশ দেওয়া হয়, যে নির্দেশ তিনি দেন, যে বিচার বাণী তিনি শোনান, ন্যাচারালি ডিভিশন বেঞ্চে কিন্তু সেই যে সিদ্ধান্তটা, সেই নির্দেশনামাটা কিন্তু বহাল রাখে। এক্ষেত্রে এখন কি হবে সেটা যদিও দেখার বিষয়। তবে একটা জিনিস তোমাকে বলতে পারি লদন, যে এই যারা চাকরি হারিয়েছেন আর কি, যে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে চাকরি চুরি করে, অর্থাৎ তাদের ওএমআর শিটে গণ্ডগোল, তারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এই ধরনের অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। সেটা তদন্ত করা হয়েছে, তদন্তে প্রমাণও হয়েছে এবং ওএমআর শিটের প্রমাণও হয়েছে। তাই তারা যে ওএমআর শিট কারচুপি করেছে সেইভাবে চাকরিটা নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের কি চাকরি থাকবে কি থাকবে না। দেখো, চাকরি থাকবে না সেটা কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দেওয়াই হয়েছে এবং সেই মতো স্কুলগুলোতে তাদের যে সমস্ত স্কুলে চাকরি করছে, যেমন আমি কালকেই তোমাকে দেখিয়েছি আমরা যে এই উত্তর দিনাজপুরের হেমতাবাদের একজন গ্রুপ সি কর্মী শামসুর রহমান, তিনি যুব তৃণমূল নেতা, তিনি কিন্তু ছয়গোড়া হাই স্কুলে চাকরি করতেন। সেখানটায় কিন্তু প্রধান শিক্ষক তিনি জানিয়ে দিয়েছেন হ্যাঁ তাদের কাছে আদেশনামা চলে এসেছে এবং তাই সেই গ্রুপ সি কর্মীকে তাকে স্কুলে আসতে বারণ করে দেওয়া হয়েছে এবং তাকে নাকচ করে দেওয়া হয়েছে। এখন এই যারা চাকরি করছিলেন তারা অধিকার, যে কোনো মানুষেরই, ভারতবর্ষের যে কোনো মানুষেরই আদালতে যাওয়ার অধিকার আছে, বিচারের আশায় জন্য আদালতে যেতেই পারে। তবে সেই বিষয়টা হচ্ছে যে তাদের চাকরি থাকবে কি থাকবে না, সেই বিষয়টা সম্পূর্ণ ডিভিশন বেঞ্চের রায়ের উপর নির্ভর করবে। তবে যেটা বরাবর আমরা দেখে আসছি যে সিঙ্গেল বেঞ্চের রায়টাকে কিন্তু মান্যতা দিয়ে থাকেন ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রে এখন কি হয় সেটা আমাদের দেখতে হবে। লদম, অবশ্যই গৌতম দা, এই যে ওএমআর সিট কারচুপির ঘটনা কিন্তু আজ নতুন নয়। সে গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, গ্রুপ ডিতেও কিন্তু ওএমআর সিট কারচুপির ঘটনা সামনে এসছে, আবার গ্রুপ সিতেও সামনে এসছে। কিন্তু চাকরি যাওয়ার ক্ষেত্রে কিন্তু শাসক দলের তরফ থেকে বলা হয়েছে যে চাকরি কারো যাবে না। গৌতম দা, দেখো, চাকরি কারো যাবে না এই কথাটা যেমন নিশ্চিত করে বলা যায় না, এই কারণেই বিগত দিনেও আমরা দেখেছি যে বেশ কিছু প্রাইমারি স্কুলের টিচারদের চাকরি, যারা দুর্নীতি অর্থাৎ টাকা দিয়ে তাদেরকে ভুল ওএমআর শিটে কারচুপি করে তারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি ইতিমধ্যেই চলে গিয়েছে। এবং এসএসসিতে যে চাকরি হয়েছিল স্কুল শিক্ষকের, আমাদের রায়গঞ্জেও এরকম শিক্ষক ছিলেন, বেশ কয়েকটা স্কুলের শিক্ষক ছিলেন, তাদের চাকরি কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ তাদের চাকরি কিন্তু নেই। তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চ আদালতে আপিল করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে যেটা হয়েছে যে চাকরি চলে গিয়েছে। এখন চাকরি যাবে না এই কথাটা তারা বলতে পারবেন তখনই যখন তারা তাদের পক্ষে প্রমাণ করতে পারবেন যে তারা সঠিকভাবে অর্থাৎ যোগ্য প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়েছিলেন, এবার যোগ্যতার বিচারে চাকরি পেয়েছিলেন। কিন্তু যদি দেখা যায় যে যোগ্যতার মাপকাঠিতে তারা চাকরি পাননি, তারা ওএমআর শিটে কারচুপি করেছেন এবং তারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছেন, এই ধরনের প্রমাণ চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরি যাওয়াটা একেবারে নিশ্চিত। অবশ্যই আমি গৌতম দা এই নিয়োগ দুর্নীতি নিয়ে আবার তোমার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে আরও একটা ঘটনা যেটা সামনে আসছে, বিধানসভার বাইরে কিন্তু বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বিস্ফোরক দাবি করেছেন, চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন যে এই মুহূর্তে যে সমস্ত দলবদলের নেতা অর্থাৎ যারা বিজেপি থেকে টিএমসিতে গিয়েছেন, ইনক্লুডিং মুকুল রায়ের তো কেস চলছেই, এবং মুকুল রায় কোন দলে রয়েছেন যা নিয়ে বিধানসভার অধ্যক্ষ কিন্তু বলেছিলেন যে সে নাকি এখনও বিজেপিতে আছে। এবং এ নিয়েই শুভেন্দু অধিকারীর বক্তব্য যে মুকুল রায় বাদ দিয়ে আরও 5 জন যারা দল বদল করেছেন, যেখানে রয়েছেন কৃষ্ণ কল্যাণী, যেখানে রয়েছেন সুমন কাঞ্জিলাল, এনারা কোন দলে আছেন সেটা পরিষ্কার করতে বলেছেন, তারপরে হাইকোর্টে যাবেন বলেছেন শুভেন্দু অধিকারী। গৌতম দা, একবার কি বলেছে আমরা একবার শুনে নেব। যে কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায়, সুমন কাঞ্জিলাল, বিশ্বজিৎ দাস আর তন্ময় ঘোষ, মুকুল রায় যেহেতু সাবজুডিস, ওটা কোর্টে বিচারাধীন। বাকি 5 জনের ক্ষেত্রে আমরা অধ্যক্ষকে বললাম যে আপনি বিজেপিতে আছে না কোথায় আছে, আমি পিটিশন করেছি, আপনি আর্লি ডিসপোজ আপ করুন।
আমরা দাবি নিয়ে এসেছিলাম। উনি বিজেপিতে আছেন, যেমন মুকুল রায়কে উনি বলেছেন বিজেপিতে আছেন। উনি বিজেপিতে আছেন না কোন দলে আছেন বা আপে গেছেন সেটা উনি বলতে পারেন, ওনার রাইট আছে। আমরা বলেছি উইথিন স্টিপুলেটেড টাইম করুন, আপনি অনন্তকাল ধরে ঝুলিয়ে রাখবেন না। মাননীয় অধ্যক্ষ সেক্ষেত্রে বললেন যে আপনার আপিল করার সুযোগ আছে, আর আমার কাছে নির্দিষ্ট ডেটের মধ্যে এটা ডিসপোজার করতে হবে, আইনে কোথাও লেখা নেই। আমি চেষ্টা করে দেখব। আমাদের অনেক বিলও রাজভবনের সই হয় না, পড়ে থাকে। আমি অধ্যক্ষকে বলেছি আমি রাজ্যপাল বা তার প্রতিনিধি নই, আপনি রেসিপ্রোকাল করতে পারেন। হেলদি আলোচনা হয়েছে, আমি হোপফুল যে ওরা বিজেপিতে আছে বলে উনি তাড়াতাড়ি লিখে দেবেন, তাহলে আমি কোর্টে যেতে পারবো। গৌতম দা, তুমি শুনলে শুভেন্দু অধিকারীর বক্তব্য, আমি জানতে চাইবো এই নিয়ে তোমার মতামত। দেখো, তোমাকে লদন, আমি যে বিষয়টা দিকে নজর রাখতে বলবো সেটা হচ্ছে যে সামনেই পঞ্চায়েত নির্বাচন আসছে, এবং এই পঞ্চায়েত নির্বাচনের আগ মুহূর্তে যেটা হয়েছিল ঘটনা, যে বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে কিছু বিধায়ক তারা জিতেছিলেন বিজেপি দলের হয়ে, এবং তারা পরবর্তীতে বিজেপির সাথে সঙ্গ ত্যাগ করে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করে যে 5 জন বিধায়কের কথা বলছেন, সেই 5 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এবং তারা দলীয় শীর্ষ নেতৃত্বের হাত থেকেই দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং রয়েছে। কিন্তু যে বিষয়টা শুভেন্দু অধিকারী বলছেন যে তারা কোন দলে আছেন, সেটা বিধানসভার স্পিকারকে নির্দিষ্ট করে জানাতে হবে। এই বিষয়টা হচ্ছে যে এই যে বিধানসভার স্পিকারকে নির্দিষ্ট করে জানতে চাওয়া, দেখো শুভেন্দু অধিকারী নিজেও জানেন যে এই 5 বিধায়ক এখন কোন দলে রয়েছেন, কিন্তু উনি যেটা চাইছেন যে সরকারিভাবে এই 5 বিধায়ক কোন দলের বিধায়ক সেটা নির্দিষ্ট করার জন্য। এটা কিছুই না, এটা মূলত হচ্ছে যে বিজেপি অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা গিমিক, একটা যে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলকে বিপাকে ফেলার একটা প্রয়াস। এবং তুমি জানো যে শুধু এখন না, ঠিক লোকসভা নির্বাচনের গত লোকসভা নির্বাচনের আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং যার ফলে কিন্তু তাকে মুকুল রায় নিয়ে একবার বিজেপিতে গিয়েছিলেন, এবং পরে আবার কিন্তু তিনি আসছিলেন। তো মূল কথা হচ্ছে যে বিজেপির শীর্ষ নেতারা, বিজেপির যে বিরোধী দলনেতা, বিজেপির সমস্ত মানুষ তারা জানেন যে এই 5 বিধায়ক, যে 5 বিধায়কের কথা শুভেন্দু অধিকারী বলছেন, তারা কোন দলে রয়েছেন। তারা বর্তমানে তৃণমূলেই রয়েছেন, কিন্তু সাংবিধানিকভাবে অর্থাৎ যে বিধায়ক হয়েছিলেন তারা যেহেতু বিজেপির সিম্বলে অর্থাৎ বিজেপির পার্টির হয়ে তারা লড়াই করেছিলেন, সেখান থেকে জিতেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। সেই জন্য স্পিকারের কাছে একটা চাপ দেওয়া যে তিনি যেন বলে দেন সরকারিভাবে যে এই 5 বিধায়ক কোন দলে রয়েছেন, এবং এটাও হুমকি দিয়েছেন, না হলে তিনি আদালতে দ্বারস্থ হবেন। এটা একদমই শোনো, সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে একটা রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক একটা আস্ফালন বলা যেতে পারে এই এক কথায়। কেননা তুমি জানো যে সামনেই আর বেশ 1 মাসও হয়তো মধ্যেই সম্ভবত এই মাসের শেষের দিকে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে পারে। অবশ্যই। এবং গৌতম দা, এখানে দল বদল নিয়ে কিন্তু বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু একবারও শিশির অধিকারীকে নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তোমাকে আমি বলি যে দেখো, এই যে দল বদলের বিষয়টা নিয়ে তুমি দেখো যে এই যে যিনি আজকে বারবার এই বিধায়কের দল বদলের ঘটনা নিয়ে সরব হচ্ছেন, তিনি কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু দল বদল করেছিলেন, এবং তিনি কংগ্রেসের একজন উচ্চ শীর্ষ নেতৃত্ব স্থানীয় ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি দল বদল করে তিনি চলে গেছেন বিজেপিতে, এবং বিজেপি থেকে তিনি নন্দীগ্রামে জিতে এসেছেন বিজেপির হয়ে। এবার এখন দেখতে পাচ্ছেন তিনি যে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে, আর তুমি জানো যে জেলায় জেলায় কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার একটা হিড়িক দেখা দিয়েছে, অলরেডি রীতিমতো শুরু হয়ে গিয়েছে। আমাদের কাছে খবর আমরা দেখাচ্ছি যে বিভিন্ন জেলাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছে, কিন্তু তুমি জানো যে মানুষ উন্নয়ন চায়, সেই উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছে। এই যে তৃণমূল কংগ্রেসে যে বিজেপি
ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং বেশ কয়েকজন বিধায়ক যারা তৃণমূল ছেড়ে এবং নির্বাচনের পরেই কিন্তু 21-এর যে নির্বাচনের পরেই কিন্তু তারা দল ছেড়েছিলেন, এমন না যে রিসেন্ট দল ছেড়েছেন, বহুদিন আগেই দল ছেড়েছেন, 2 বছর আগে হয়ে গেল দল ছাড়ার। এতদিন পরে শুভেন্দু অধিকারীর মনে পড়লো যে এরা কারা, এরা কোন দলে আছেন। এটা একটা সম্পূর্ণ হচ্ছে রাজনৈতিক পরিকল্পনা, যে রাজনৈতিক পরিকল্পনাকে চরিতার্থ করার জন্যই তার এই উদ্দেশ্য, এবং যাতে কোনোভাবে কোনো না কোনোভাবে বিপাকে ফেলা যায় এই সরকারকে এবং শাসকের দলকে। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর মেন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। লদম, অবশ্যই আমি গৌতম দা তোমার কাছে আসছি, কিন্তু তার আগে একটা আমরা যদি শিশির অধিকারের দিকে একটু নজর রাখি, একটু নজর ফেলি, তো অবশ্যই একটা প্রশ্ন এখানে বারবার চলে আসে যে কেনই শুধু মুকুল রায়, কেনই শুধু কৃষ্ণ কল্যাণী, কেনই সুমন কাঞ্জিলাল, কিংবা আরও কেন নয় শিশুর অধিকারী, শিশির অধিকারীকে নিয়ে কেন কোনো মন্তব্য নয়? শিশির অধিকারীর দল বিরোধী কি, দল বদল কি একদম সাংবিধানিকভাবে সেই বদলটা হয়েছে? অন্যায় নয় কি শিশির অধিকারীর দল বদল? তাহলে কেন তা নিয়ে মুখ খোলেন না শুভেন্দু অধিকারী? অবশ্যই এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে। তো তবু এই যে দল বদল নিয়ে যে বিধায়করা বিজেপি থেকে টিএমসিতে যোগদান করেছেন তাদের নিয়ে যে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, এতে কি মনে হয় আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে কিংবা লোকসভা নির্বাচন রয়েছে, এই নির্বাচনগুলোর জন্য একটা মাস্টার স্ট্রোক হতে পারে কি? দেখো, এটা তো একটা মাস্টার স্ট্রোক, বলতে মাস্টার স্ট্রোক হবে কি না সেটা পরের ব্যাপার, সেটাকে প্রশ্ন আগে। তুমি একটু আগে যে কথাটা বলছিলে যে সাংসদ শিশির অধিকারী, সাংসদ শিশির অধিকারী কোন দলের? তৃণমূল কংগ্রেসের সাংসদ, কিন্তু তিনি কোথায় গিয়েছেন? তিনি বিজেপিতে যোগদান করেছেন, এমনটাই খবর। কিন্তু তার বিষয়ে তিনি যে এখনও তৃণমূলের সাংসদ রয়েছেন সেইটা কি বিষয়ে কিন্তু কোনো রকম বক্তব্য শুভেন্দু অধিকারীর কাছ থেকে পাওয়া যায় না, তার ছেলের কাছ থেকে পাওয়া যায় না। তার এক এবং অন্যতম কারণ হচ্ছে, তুমি জানো যে শিশির অধিকারী প্রসঙ্গ নিয়ে গত বিধানসভায় পার্থ ভৌমিক, তিনি সেচ মন্ত্রী, তিনি পাল্টা প্রশ্ন করাতে শুভেন্দু অধিকারী কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছিলেন, এবং ক্ষিপ্ত হয়েই তিনি কিন্তু গ্রেপ্তার করার হুমকি দিয়েছিলেন, পার্থ ভৌমিককে গ্রেপ্তার করার হুমকি দিয়েছিলেন। মানে তার আতে ঘা লেগেছিল। নিজের ঘরেই কিন্তু, মানে যেখানে নিজের ঘরেই তার হচ্ছে কোন্দল, অর্থাৎ তার দল বিজেপি, অথচ তার বাবা তৃণমূলের সাংসদ, এবং তৃণমূলের সাংসদ এখনও রয়েছেন, কোন দলে রয়েছেন তা স্পষ্ট করে এখনও বলতে পারছে না। শিশির অধিকারী এখন কোন দলে রয়েছেন সেটা যেমন স্পষ্ট নয়, সেটা কোনোভাবেই স্পষ্ট হচ্ছে না, স্পষ্ট করা হচ্ছে না। সেক্ষেত্রে যখনই প্রশ্ন করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে, তখন শুভেন্দু অধিকারীর আতে ঘা লাগছে এবং তিনি কিন্তু পাল্টা আক্রমণ শানছেন। এই বিষয়টা হচ্ছে যে আমার মানে নিজের ঘরে নিজের ঘরটা আমি সামলাতে পারলাম না, আমি অন্যের ঘর নিয়ে নাচানাচি করছি। এই শুভেন্দু অধিকারীর অবস্থাটা ঠিক এই জায়গাটাই হয়েছে কি, সেজন্যই এই পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে তারা এখন এই বিজেপির যারা জিতেছিলেন, এখন তৃণমূলের সদস্য, তৃণমূলের যারা দলত্যাগী যারা হয়েছেন, মানে তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন যে 5 বিধায়ক, সেই 5 বিধায়ককে যদি চাপ দিয়ে স্পিকারকে দিয়ে কোনোভাবে তাদেরকে দিয়ে বলা হয় যে সরকারি কোনো পাওয়া যায় বা কেস বা আদালতে করা যায়, তাহলে একটা তৃণমূল কংগ্রেস একটা বিপাকে পড়বে। কেন বিধায়ক এখন এই মুহূর্তে বিধায়কের উন্নয়নের তহবিল থেকে, বিধায়ক থেকে পঞ্চায়েত ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশনের সময় বিধায়কের একটা বিশাল ভূমিকা থাকে। কিন্তু সেক্ষেত্রে যদি একটা তাদের বিরুদ্ধে যদি কেস বা হয়, তা আদালতে কোনো রকম সমন জারি বা কোনো রকম কেস ওঠে, তাহলে সেই বিধায়ক কাজের ক্ষেত্রে তারা আটকে যাবে। এই পরিকল্পনা, অর্থাৎ কোনো এই যে 5 বিধায়ক যারা বিজেপি ছেড়ে কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে এসছেন, তাদেরকে আটকালে পরে একটা উন্নয়নের কাজ বলো বা প্রচারের কাজ বলো বা রাজনৈতিক একটা অবশ্যই আমি গৌতম দা এ নিয়ে আসবো, কিন্তু তার আগে একটা কথা, যে কথায় আছে নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় চিমটি কাটে। কোথাও শুভেন্দু অধিকারী কোথাও কি এরকম কাজের জন্য সাংবিধানিকভাবে এই যে বারবার ক্ষিপ্ত হয়ে যান, সাংবিধানিকভাবে কোথাও কি নিজে অন্যায়ের সাথে জড়িত নন? প্রশ্নটা অবশ্যই থাকবে, কিন্তু আমি এই প্রশ্নের উত্তর নেব, কিন্তু সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবার আমাদের সঙ্গে রয়েছেন গৌতম দা রয়েছেন, এবং আমরা যেটা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় চিমটি কাটি, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা হচ্ছিল, যেখানে উনি বলছেন যে দল বদলের কথা, যেখানে যে সমস্ত বিধায়করা বিজেপি ত্যাগ করে
তৃণমূলে যোগদান করেছেন তাদের নিয়ে বলছেন এবং বিধানসভার অধ্যক্ষকে তিনি জানিয়েওছেন যে তারা কোন দলে আছে সেই মোতাবেক জানিয়ে তারপরে হাইকোর্টে যাবেন। কিন্তু এখানেই একটা প্রশ্ন শিশির অধিকারীকে নিয়ে চলে আসছে, বারবার সেটা চলে আসবেই। কেননা শিশির অধিকারীকে নিয়ে যখনই এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখনই তিনি ক্ষিপ্ত হয়ে যান, বারবার ক্ষিপ্ত হয়ে যান। আমি গৌতম দা আমি জানতে চাইবো, এই যে বারবার ক্ষিপ্ত হয়ে যান শুভেন্দু অধিকারী, এটা কি সাংবিধানিকভাবে কোথাও তিনি অন্যায়ের সাথে জড়িত হচ্ছেন কি মনে হচ্ছে না অন্যায় করছেন? কেননা অপরের বেলায় অন্যের বেলায় কিন্তু কথা বলছেন জোর গলায়, আর যখনই নিজের পরিবারের সাথে কেউ জড়িত এরকম কোনো ঘটনায় তখনই তিনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। দেখো লদম, কথায় আছে একটা, তুমি যেটা বললে সেটা নিয়ে আমি পুনরাবৃত্তি করছি যে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি। শুভেন্দু অধিকারীর অবস্থাটা ঠিক এই জায়গাটাই যে শুভেন্দু অধিকারী কিন্তু নিজের ঘরেই তার কিন্তু ত্রুটিপূর্ণ অবস্থা, ত্রুটিপূর্ণ বলতে অর্থাৎ তার বাবা যিনি শিশির অধিকারী দীর্ঘদিনের তৃণমূলের সাংসদ, বর্ষিয়ান সাংসদ, তৃণমূলের সাংসদ, এবং তিনি সাংসদ রয়েছেন এখনও তৃণমূল কংগ্রেসের, অথচ তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির কার্যকলাপ করছেন, এবং তার ছেলেরা সমস্ত যারা তারা সকলেই এখন এই মুহূর্তে বিজেপিতে আছে। এবং এইবার ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু মানে শুভেন্দু অধিকারী বারবার কিন্তু 5 জন যে বিধায়ক তৃণমূল বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেস গেছে তাদের পেছনে তিনি কিন্তু হাওয়া দিচ্ছেন, কিন্তু উনি নিজেই জানেন না যে ওই হাওয়াটা কিন্তু তার ঘরেও লাগতে পারে। কেননা তৃণমূল কংগ্রেসের এখনও সাংসদ হয়ে বসে রয়েছেন শিশির অধিকারী। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কোনো রকম তার কোনো যুক্তিকতা নেই, তার কিন্তু কোনো রকম তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে যান, তিনি ক্ষেপে যান, তিনি তখন পাল্টা আক্রমণ শুরু করেন। তার মানে সেই ঘটনাটা এমন একটা জায়গায় যে আমার নিজের ঘরের মধ্যেই তার ভূত রয়েছে, উনি অথচ অন্যের বাড়িতে গিয়ে ভূত খুঁজতে যাচ্ছেন। মানে ওই কথায় বলে না শস্যের মধ্যেই ভূত, তো শুভেন্দু অধিকারীর অবস্থাটা তাই হয়েছে। তার বাড়িতে যে শস্য রয়েছে সেই শস্যের মধ্যেই ভূতটা রয়েছে, অথচ তিনি অন্যের জমির শস্যতে ভূত খুঁজতে যাচ্ছেন। এইরকম ব্যাপারটা হয়ে গেছে তার। যখনই পার্থভৌমিক সেচমন্ত্রী, রাজ্যের সেচমন্ত্রী যখনই শুভেন্দুকে বলেছিলেন, শুভেন্দু যখন প্রথমে দুজন বিধায়কের কথা বলেছিলেন আগের বিধানসভায় যে তারা কোন দল আছে নিশ্চিত করুক, তখনই পার্থভৌমিক শুভেন্দুকে বলেছিলেন যে আগে শিশির অধিকারী কোন দলে আছে সেটা আপনি ঠিক করে বলুন। তখনই কিন্তু তিনি ক্ষেপে যান এবং ক্ষেপে গিয়ে কিন্তু পার্থভৌমিককে গ্রেপ্তার করার স্পিকারের সামনেই গ্রেপ্তারের হুমকি দেন। এ নিয়ে যদিও স্বাধিকার ভঙ্গের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হয়েছে, তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক স্বাধিকার অধিকার ভঙ্গের অভিযোগ রয়েছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে যে শুভেন্দু অধিকারী মানে তুমি আগেই তোমাকে বলি, এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল, এই তৃণমূল কংগ্রেস থেকে যখন তিনি নিজে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু জেলায়, যে সমস্ত জেলায় তাকে অবজারভার রাখা হয়েছিল এবং যে সমস্ত জেলায় তৃণমূলের তিনি পর্যবেক্ষক ছিলেন এবং দায়িত্ব ছিলেন এবং প্রভাব ছিল তার, সেই সমস্ত জেলা থেকে কিন্তু বহু তৃণমূলের সক্রিয় কর্মী, সক্রিয় নেতাদের কিন্তু তিনি দলে টেনে নিয়েছিলেন। অবশ্যই অবশ্যই অনেক জনকে দলে টেনেও নিয়েছিলেন। এবং শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন, অর্থাৎ যে সমস্ত বিজেপি বিধায়করা দল বদল করেছেন, বিধানসভার অধ্যক্ষকে বলেছেন যে তিনি স্পষ্ট করুন যে তারা কোন দলে আছেন এবং তারপরে হাইকোর্টে যাবেন। আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ গৌতম দা। পরবর্তীকালে আমাদের নজর অবশ্যই থাকবে এ নিয়ে শুভেন্দু অধিকারী কি পদক্ষেপ নেন, কিংবা বিধানসভার অধ্যক্ষ কি স্পষ্ট করেন যে তারা কোন দলে আছেন। অবশ্যই আমাদের নজর থাকবে। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ট্রাইব টিভি।